আমরা জনন পড়ছিলাম, তাতে একরকম জনন প্রক্রিয়া ছিল যৌন জনন। যৌন জননের সংজ্ঞাটা কী ছিল? যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন জনন কোষের মিলনের ফলে অপত্য সৃষ্টি হয় তাকে বলে যৌন জনন। যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন জনন কোষের মিলনে অপত্য সৃষ্টি হয় তাকে যৌন জনন বলা হয়। এবার উদ্ভিদের ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদ যেগুলো রয়েছে তারা যৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে থাকে। এবং সপুষ্পক উদ্ভিদের যৌন জনন কীভাবে হয় সেটা পড়ব। তো সেটা পড়তে গেলে আমাকে প্রথমে পড়তে হবে ফুল। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের প্রধান মূল উপাদান হচ্ছে তোমার ফুলটা কি? সপুষ্পক উদ্ভিদের যৌন জননে ও বংশ বিস্তারে সাহায্যকারী সীমিত বৃদ্ধি সম্পন্ন ফল ও বীজ সৃষ্টিকারী তোমার পরিবর্তিত বিটপকে ফুল বলা হয়। পরিবর্তিত বিটপ, একটা উদ্ভিদ যখনই উপরের দিকে বেড়ে ওঠে তখন বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন রকমের শাখা প্রশাখা বেরোয়। তো এবার এই যে শাখা প্রশাখা যেগুলো বেরোয়, এই শাখা প্রশাখার মধ্যে যখন কোনো একটা শাখা প্রশাখা কী করে তোমার কী হয়, সীমিত বিদ্যুৎ সম্পন্ন হয়ে যায়, সীমিত বিদ্যুৎ সম্পন্ন পরিবর্তিত বিটপ, সেটাই হয়ে যায় তখন ফুল। এটা হয়ে গেল ফুল। পরিবর্তিত বিটপটাকে ফুল বলা হচ্ছে। সীমিত বৃদ্ধি সম্পন্ন যৌন জননে সাহায্যকারী, সপুষ্পক উদ্ভিদের যৌন জননে সাহায্যকারী সীমিত বৃদ্ধি সম্পন্ন ফুল যত খুশি বড় হয় না, ওর নির্দিষ্ট একটা আকৃতির থাকে। সীমিত বৃদ্ধি সম্পন্ন তোমার ফল ও বীজ সৃষ্টিকারী পরিবর্তিত বিটপ মানে উদ্ভিদে যে শাখা প্রশাখাগুলো বেরোয়, সেই শাখা প্রশাখা যদি কোনো একটা নির্দিষ্ট আকৃতিতে থেমে যায়, নির্দিষ্ট আকৃতিতে থেমে যায়, তখন সেটা ফুল হয়ে যায়। আর যখন এমনি শাখা প্রশাখা অনেক দূর বেরিয়ে চলো তো চলেই গেল। আর যখন কোনো শাখা প্রশাখা সীমিত বৃদ্ধি সম্পন্ন হয় তখন সেখানে ফুলে পরিণত হয়ে যায়। এই যে ফুল তোমার দু রকমের আছে। একটা সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল। বা ফুল দু রকমের, সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল। ফুল দু রকমের, সম্পূর্ণ দন্তস ময় পয় দীর্ঘ মধ্যাহ্নয় রে, সম্পূর্ণ ফুল আর অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল কাকে বলবো? একটা ফুলের যদি আমরা ধরি বা দেখি, তো ফুলের নিচের দিকে সবুজ রঙের একটা অংশ দেখা যায়, যেটাকে বৃতি বলা। সবুজ রঙের যেটা তোমার কাপ তোমার গ্লাস আকৃতির একটা অংশ দেখা যায়, ওটার নাম বৃতি। তারপরে যে পাপড়িগুলো থাকে ওটাকে বলে দলমণ্ডল। এবং ওই দলমণ্ডলের ভেতরের দিকে পুংস্তবক, স্ত্রীস্তবক থাকে। যে ফুলের মধ্যে 4টি স্তবকই থাকে, যে ফুলের মধ্যে 4টি স্তবক থাকে, রূপম এখানে একটু পরাগুলো শোন না। যে ফুলের মধ্যে 4টি স্তবক থাকে সেটাকে বৃতি বলে। আর বৃতি কোনটা? ফুলের নিচের দিকে যে সবুজ রঙের এর যে গ্লাসের মতো একটা অংশ থাকে, যেটা ফুল ধরলে তুমি দেখতে পাবে, ওটা বৃতি। আর যে পাপড়িগুলো থাকে তাকে বলে দলমণ্ডল। এরপরে কি রয়েছে? ফুলের ভেতরে তোমার পুংস্তবক রয়েছে, পুংস্তবক। আর রয়েছে স্ত্রীস্তবক।
এই চারটি অংশ যে ফুলের মধ্যে পাবো সেটাকে সম্পূর্ণ ফুল বলা হয়। আর অসম্পূর্ণ ফুল, এই সম্পূর্ণ ফুলের উদাহরণ হিসাবে তুমি যদি জবা ফুল দেখো, জবা, তারপরে ওই ধুতুরা, ধুতুরা, তারপরে তোমার বক ফুল, এগুলা সবই সম্পূর্ণ ফুল। এবার অসম্পূর্ণ ফুল কি? যে ফুলের মধ্যে এই চারটি স্তবকের মধ্যে, বিশেষ করে পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে যদি কোনো একটি না থাকে তখন সেটাকে অসম্পূর্ণ ফুল বলে। যে ফুলের মধ্যে এই চারটি স্তবকের মধ্যে কোনো একটি থাকে না, কোনো একটি থাকে না বলতে এখানে পুংস্তবক আর স্ত্রীস্তবকের মধ্যে কোনো একটি থাকে না, সেটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল কোনগুলো? তোমার যে লাউ, কুমড়ো, কুমড়ো, লাউ, এগুলো সব অসম্পূর্ণ ফুল। এর মধ্যে তোমার এই চারটি স্তবক থাকে না, এটা একলিঙ্গ ফুল। যখন একটা ফুলের মধ্যে বৃন্ত থাকে, বৃন্ত মানে বটা, যে ফুলের মধ্যে যদি যে সম্পূর্ণ ফুলের মধ্যে একটা বৃন্তযুক্ত সম্পূর্ণ ফুলকে, বৃন্তযুক্ত সম্পূর্ণ, বৃন্তযুক্ত সম্পূর্ণ ফুলকে, সম্পূর্ণ ফুলকে বলে আদর্শ ফুল। বৃন্তযুক্ত সম্পূর্ণ ফুলকে বলে আদর্শ ফুল। আদর্শ ফুল উদাহরণ এগুলোই সব কটাই হবে। এখানে যেগুলো দেখলাম জবা, ধুতুরা, বক ফুল, এগুলো সবগুলোই আদর্শ ফুল, সব কটারই বৃন্তযুক্ত রয়েছে। এই আদর্শ ফুল নিয়ে আমাদের পড়ার বিষয় আছে। আদর্শ ফুল, তাহলে একটি আদর্শ ফুলের ক্ষেত্রে তোমার তিনটি অংশ রয়েছে। কি কি? একটা পুষ্পবৃন্ত, পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ আর পুষ্পস্তবক, পুষ্পস্তবক। এই পুষ্পস্তবক যখনই বলছি, এই পুষ্পস্তবক আবার চারটি অংশে। পুষ্পস্তবককে তোমার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাহায্যকারী স্তবক আর একটা হচ্ছে জনন স্তবক। সাহায্যকারী স্তবক, পুষ্পস্তবক, এটা দুটো অংশ, সাহায্যকারী স্তবক আর একটা হচ্ছে জনন স্তবক। এই সাহায্যকারী স্তবক যেটা আছে ফুলের, সে সাহায্যকারী স্তবক দুটো হয়। এটা হচ্ছে বৃতি, সাহায্যকারী স্তবক, বৃতি, বৈরফলা বৈরী তয় হচ্ছে বৃতি, এটা সাহায্যকারী স্তবক। আর একটা যে দলমণ্ডল, দলমণ্ডল বা ওই পাপড়িগুলো, দলমণ্ডল বা পাপড়ি, এটা হচ্ছে সাহায্যকারী স্তবক। আর জনন স্তবক বলতে পুংস্তবক ও স্ত্রীস্তবককে বোঝায়। পুংস্তবক আর স্ত্রীস্তবক। এটা একটা আদর্শ ফুলের এই অংশগুলো আছে। তা পুষ্পবৃন্ত মানে এটা এরকম বটা থাকবে, এরকম একটা বটা থাকছে, তার মধ্যে পুষ্পাক্ষ এরকম একটা অংশ থাকবে, এটা হচ্ছে পুষ্পবৃন্ত, এটা পুষ্পাক্ষ। তারপরে কি? পুষ্পস্তবক। এই পুষ্পস্তবক বলতে আমরা এর মধ্যে এরকম তোমার কাপের মতো অংশ দেখতে পাবো। এটা হচ্ছে তোমার কি বৃতি হয়ে গেল। এবার বৃতির পরে কি এখান থেকে বিভিন্ন রকমের রং বেরঙের পাপড়ি বেরোবে। এটা মনে করো এটা হচ্ছে দলমণ্ডল। এবার এই দলমণ্ডলের এর ভেতরের দিকে এবার কি থাকবে? তোমার ওই জনন স্তবক থাকবে। জনন স্তবক কি এর ভেতর থেকে এরকমভাবে বেরোবে, তোমার
শিম বীজের মতো দেখতে হবে। এরকম এরকম একটা স্তবক হলো, এটা উল্টো করে দিলাম, এইরকম এই একটা স্তবক থাকছে। এই স্তবক এগুলো হচ্ছে তোমার কি পুংস্তবক। এটা পুংদণ্ড আর হচ্ছে পরাগধানী। এই পরাগধানী আর পুংদণ্ড এই দুটো মিলে হচ্ছে পুংস্তবক। এরপরে কি রয়েছে, এর ভেতরের দিকে আবার রয়েছে কি তোমার এইরকম একটা দণ্ডাকার অংশ রয়েছে, আর ভেতরের দিকে এটা ভিতরের দিকে থাকবে। এটা ডিটেলস আমরা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে এটা এই যে মাথাটা যেটা রয়েছে এটা গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, আর এটা গর্ভাশয়। এই তিনটাকে মিলে বলা হচ্ছে স্ত্রীস্তবক। এরকম একটা আদর্শ ফুলের ক্ষেত্রে আমরা এরকম পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ আর পুষ্পস্তবকগুলো দেখতে পাবো। তাহলে আমার এই একটা আদর্শ ফুলের চিহ্নিত চিত্র, আমরা এটা মোটামুটি রাফ চিত্র করলাম আমার পরীক্ষার জন্য। এবার আমরা একটা আদর্শ ফুলের চিহ্নিত চিত্র আঁকব। আদর্শ ফুলের চিহ্নিত চিত্র, হেডলাইনটা কি? আদর্শ ফুলের চিহ্নিত চিত্র। আদর্শ ফুল হলেই তোমার ওখানে কি থাকবে? পুষ্পদণ্ড থাকবে। এটা পুষ্পদণ্ড বা পুষ্পবৃন্ত, তার উপরে থাকবে পুষ্পাক্ষ, এর উপরে থাকবে কি তোমার বৃতি আর দলমণ্ডল। এই আঁকলাম একটা, এটা পুষ্পবৃন্ত, এটা পুষ্পাক্ষ, এটা তোমার গিয়ে বৃতি, যেটা সবুজ, সাধারণত সবুজ বর্ণের হয়। এটা পাপড়ি বা দলমণ্ডল, পাপড়ি। এবার এর ভেতরে এই পুষ্পাক্ষের উপরে তোমার একটা ঘটের মতো দেখতে, এরকম ঘটের মতো দেখতে থাকবে, এবং এখান থেকে তারপর উপরের দিকে একটা দণ্ডাকার হয়ে উপরে উঠে গেছে হয়ে এই যে মাঝখান থেকে, ফুলের মাঝখান থেকে যেটা উঠে গেল, এটা হচ্ছে তোমার কি গর্ভাশয়, গর্ভদণ্ড, আর যেটা মাথার মধ্যে যে অংশটা রয়েছে ওটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। এই তিনটাকে একসঙ্গে বলে স্ত্রীস্তবক। এবার এই পুষ্পাক্ষ থেকে মানে গর্ভাশয়ের নিচের দিক থেকে এরকম উপরের দিকে একটা অংশ উঠে যায়, আর এবং দেখতে উপরে এরকম থলির মতো হবে, বা একটা শিম বীজের মতো আকৃতির হয়ে থাকে সাধারণত। এরকম শিম বীজ আকৃতির অংশ, এটাকে যেটা উঠে গেল এটাকে বলছি আমরা পুংদণ্ড, আর এটা হচ্ছে পরাগধানী। এই দুটোকে মিলে বলে পুংস্তবক। একটি ফুলের মধ্যে
এক বা একাধিক পুংস্তবক থাকতে পারে। এক বা একাধিক পুংস্তবক মিলে পুংকেশর গঠিত হয়। পুংস্তবক পুংস্তবক এক বা একাধিক পুংকেশর, এক বা একাধিক পুংকেশর মিলে পুংস্তবক গঠিত হয়। পুংকেশর, এখানে আমি যেটা লিখলাম পুংদণ্ড এবং পরাগধানী, এই দুটো মিলে আসলে তোমার পুংকেশর, পুংকেশর, পুংকেশর। আর এক বা একাধিক পুংকেশর মিলে, এক বা একাধিক একাধিক পুংকেশর পুংকেশর মিলে গঠিত হয় পুংস্তবক। তাহলে একটা ফুলের মধ্যে পুংকেশর একাধিক থাকতে পারে। যদি একটা পুংকেশর থাকে তাহলে পুংকেশরটাই পুংস্তবক হিসাবে কাজ করবে। আর যদি একাধিক যেমন এই ফুলটার ক্ষেত্রে দুটো পুংকেশর রয়েছে, এই একটা পুংকেশর, এদিকে একটা পুংকেশর দেখিয়েছি, তাহলে এই দুটো পুংকেশরকে মিলে একসঙ্গে বলেছে পুংস্তবক। এরকম গর্ভ এই স্ত্রী ফুলের ক্ষেত্রে এখানে যেমন পুংকেশর হলো, ওখানে এক বা একাধিক গর্ভপত্র মিলে তাহলে গর্ভকেশর হবে। গর্ভপত্র আচ্ছা, একটি ফুলের মধ্যে একটি তোমার কি গর্ভকেশর, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড ওই একটাই থাকে একটি ফুলের ক্ষেত্রে। তো এই পুরোটাই একটা স্ত্রীস্তবক। তো এবার এই ফুলের যে পরাগযোগ হয়, পরাগযোগটা কি? পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু গর্ভমুণ্ডে এসে মিলিত হওয়া। গর্ভমুণ্ডে মিলিত বিভিন্নভাবে হতে পারে, কোনো পতঙ্গ দিয়ে হতে পারে, পাখি দিয়ে হতে পারে, বায়ু মাধ্যমে হতে পারে, যে কোনো উপায়ে পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু গর্ভমুণ্ডে এসে মিলিত হওয়ার ঘটনাকে বলে পরাগযোগ। এটা যদি একটা গর্ভমুণ্ড হয়, এই গর্ভমুণ্ডের মধ্যে এখানে পরাগধানী ছিল, এটা মনে করো পরাগধানী, পরাগধানী, এই পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়, সেই পরাগধানী গর্ভমুণ্ডে এসে পড়বে। এই গর্ভমুণ্ডে পরাগরেণুগুলো এসে মিলিত হওয়ার ঘটনাকে বলে পরাগযোগ। পরাগযোগ, এই পরাগযোগ দুরকমভাবে হতে পারে। এটা পরাগযোগ স্বপরাগযোগ হতে পারে, ইতর পরাগযোগ হতে পারে। স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। স্বপরাগযোগ কি, ব্যাপারটা কি? যদি কোনো একটি ফুলের পরাগধানীর পরাগরেণু, আচ্ছা, আমরা এই যে আদর্শ ফুল পড়ছিলাম, এখানে বিভিন্ন অংশগুলোর কাজ কী? যেমন বৃতি, এখানে পুষ্পবৃন্ত, এর কাজ কি? পুরো ফুলের বিভিন্ন অংশগুলোকে ধরে রাখা। পুষ্পাক্ষ তাই, পুষ্পাক্ষ ফুলের বিভিন্ন পুষ্প স্তবক যেগুলো আছে সেগুলোকে ধরে রাখছে। বৃতি, এটা সাধারণত সবুজ রঙের হয়। সবুজ রঙের এই বৃতিটা তোমার সালোক সংশ্লেষে সাহায্য করে প্রথম কথা। তারপরে প্রথম যখন ফুল ফোটে তার আগে কুড়ি অবস্থায় ফুলের ভিতরে যে স্তবকগুলো আছে, মানে যে পুংকেশর বা গর্ভকেশর যাই আছে, সেগুলোকে রক্ষা করে বিভিন্ন রোদ, জল, বৃষ্টি, পোকামাকড় থেকে ভিতরের অংশগুলোকে এই বৃতি প্রথমে রক্ষা করে। তারপরে আর কি কাজ? তোমার গিয়ে সালোক সাহায্য করে। যারা পাপড়িগুলো আছে দলমণ্ডল, ওটা
রং বেরঙের হয়, আকর্ষণে বিভিন্ন কীটপতঙ্গগুলোকে আকৃষ্ট করে ফুলের কাছে আনতে সাহায্য করে। আর যেটা পরাগধানী রয়েছে, ওখানে পরাগরেণু উৎপন্ন হয়, যে পরাগরেণু থেকে পরে তোমার পুংজনন কোষ তৈরি হয়। আর গর্ভকেশর যেটা রয়েছে, গর্ভকেশর ওটা স্ত্রীস্তবকটা কতগুলি গর্ভপত্র নিয়ে গঠিত, যেমন পুংকেশর কতগুলি পুংস্তবক কতগুলি এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত। এরকম এক বা একাধিক তোমার গর্ভপত্র নিয়ে স্ত্রীস্তবক গঠিত। তাহলে স্ত্রীস্তবক গঠিত এক বা একাধিক গর্ভপত্র নিয়ে। আমরা এখানে যেটা দেখলাম গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই তিনটা একসঙ্গে হচ্ছে গর্ভপত্র। আর ওখানে পরাগধানী আর পুংদণ্ড মিলে পুংকেশর, আর এখানে গর্ভপত্র। এই গর্ভকেশর হবে যখন কোনো একটি ফুলের মধ্যে একটি মাত্রই গর্ভপত্র থাকবে, একটি মাত্র গর্ভপত্র থাকলে পরে তখন গর্ভপত্র আর গর্ভকেশর একই হয়ে যাবে। আর না হলে মানে গর্ভপত্র মানে এই গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নিয়ে গঠিত হবে। এর বিভিন্ন অংশগুলোর কাজ, যেমন গর্ভমুণ্ড, ওটার প্রথম কাজ হচ্ছে যে রেণুগুলো যখনই এসে ফুলে পড়বে ওই গর্ভমুণ্ডেই একমাত্র গ্রহণ করবে, অন্য কোনো অংশ গ্রহণ করে না। গর্ভমুণ্ডে পরাগরেণুগুলো পড়লে পরে আর গর্ভদণ্ডের কাজ হচ্ছে গর্ভদণ্ডের মধ্যে যখনই পরাগরেণু পড়বে সেই পরাগরেণু মধ্যে দুটো অংশ থাকে, একটা নালিকা নিউক্লিয়াস আর একটা জনন নিউক্লিয়াস। সেই নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াসটাকে এই গর্ভমুণ্ডের ভিতর দিয়ে গর্ভাশয়ের দিকে চালিত করে, পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর গর্ভাশয় যেটা আছে সে গর্ভাশয়ের মধ্যে এক বা একাধিক তোমার ওখানে ডিম্বক রয়েছে, যে এইটা একটা ডিম্বক, সেই ডিম্বকের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকে। যে ডিম্বাণু তোমার গিয়ে এই ডিম্বকের ভিতরে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণু দেখাচ্ছি পরে। এই ডিম্বকটা তোমার গিয়ে বীজে পরিণত হয়ে যাবে। আর এই যে গর্ভাশয় যেটা আছে এটা ফলে পরিণত হয়। ওই ফুলের যে গর্ভাশয়টা হয় ওটা ফলে পরিণত হয়, আর ডিম্বকটা হয়ে যায় বীজে পরিণত। এবার আমরা দেখাবো যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে তোমার ওদের নিষেক প্রক্রিয়াটা কীভাবে সম্ভব। নিষেক ব্যাপারটা কি? নিষেক হচ্ছে পুং জনন কোষের সঙ্গে স্ত্রী জনন কোষের, অর্থাৎ পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষের মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, এই জাইগোট তৈরির ঘটনাটাকে বলা হচ্ছে কি? নিষেক। পুং জনন কোষ স্ত্রী জনন কোষকে নিষিক্ত করার ঘটনাকে বলে নিষেক। তো এখানে এই সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা দেখছি। তো যখনই পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণু, এটা মনে করো পরাগধানী রয়েছে, এই এই পরাগধানীর মধ্যে যে পরাগরেণু সাধারণত হলুদ বর্ণের হয়ে থাকে, এই পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হওয়ার সময় প্রতিটি পরাগরেণু বিভাজিত হয়ে দুটো অংশে পরিণত হয়। প্রতিটি পরাগরেণু বিভাজিত হয়ে দুটো করে অংশ, একটা দুটো অংশের মধ্যে একটি অংশ হচ্ছে বড় আকৃতির নালিকা নিউক্লিয়াস আর একটা জনন নিউক্লিয়াস। এই একটা পরাগরেণু তো আমরা বড় করে দেখাচ্ছি। এটা মনে করো একটা পরাগরেণু আছে, পরাগরেণু। এই পরাগরেণুর মধ্যে দুটো অংশ আছে, নিউক্লিয়াস এর ভিতরের অংশটা বিভাজিত হয়ে দুটো অংশ, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, এটা মনে করো নালিকা নিউক্লিয়াস, বড় আকৃতির নালিকা নিউক্লিয়াস,
নালিকা নিউক্লিয়াস, আর ছোট আকৃতির অংশটা হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াস কিন্তু তোমার গিয়ে পুং জনন কোষ নয়, এক্ষুনি এটা পুং জনন কোষ নয়, এটা জনন নিউক্লিয়াস। যখনই পরাগযোগ ঘটবে, অর্থাৎ পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পড়বে, সেই গর্ভমুণ্ডে পরাগযোগ পড়াটা বিভিন্ন রকমভাবে হতে পারে। সেটা কোনো পতঙ্গ দ্বারা হতে পারে, বায়ু দ্বারা হতে পারে, বা কৃত্রিম বা মানুষের দ্বারাও হতে পারে। তো এবার যখনই পরাগরেণুটা এখানে গর্ভমুণ্ডে এসে, এটা গর্ভমুণ্ডে যখনই একটা পরাগরেণু এসে পড়ল, এটা পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পড়ার পরে এই গর্ভমুণ্ডের ভিতরে একটা নালীর মতো তৈরি হয়, একটা নালী তৈরি হয়ে যায়। এই নালীর মধ্যে দিয়ে প্রথমে জনন নালিকা নিউক্লিয়াস যেটা আছে সেটা এগিয়ে যায়, তার পেছনে থাকে জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস একটা নালীর ভিতরে একটা নলাকার অংশ তৈরি হয়, তার সামনের দিকে এগিয়ে যায় কি নালিকা নিউক্লিয়াস, আর তার পেছন দিকে রওনা দেয় জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস এই গর্ভদণ্ডের মধ্য দিয়ে যখন এগিয়ে যায়, এটা গর্ভদণ্ড মধ্যে এগিয়ে যাওয়ার সময় এটা যখন ক্রমশ নিচের দিকে নামতে থাকে, তোমার এটা ক্রমশ নিচের দিকে নামলে পরে, আর এখানে তোমার কি রয়েছে, ডিম্বক রয়েছে। এটা যে ডিম্বক, এটা ডিম্বাশয়, এর মধ্যে এটা ডিম্বক। এটা ডিম্বকের ভিতরে তোমার ডিম্বাণু উৎপন্ন হয়। ডিম্বকের মধ্যে যে নিউক্লিয়াস সেটা ভেঙে গিয়ে ডিম্বাণু উৎপন্ন হয়, মানে ডিম্বক ডিম্বকের ভিতরে ডিম্বকের যে নিউক্লিয়াসটা আছে, মনে করো এটা একটা ডিম্বকের নিউক্লিয়াস। এই ডিম্বকের নিউক্লিয়াসটা প্রথমে ভেঙে গিয়ে তোমার চারটি মিউসিস প্রক্রিয়ায় চারটি নিউক্লিয়াস তৈরি হয়। সেই চারটি নিউক্লিয়াসের মধ্যে তিনটি নষ্ট হয়ে যায়, একটি ঠিক থাকে। সেটা আবার ভেঙে গিয়ে আবার দুবার বিভাজিত হয়ে দুটো চারটে তিনবার ভাঙছে, 8টি নিউক্লিয়াসে ভেঙে যায়। তার মধ্যে দুটো নিউক্লিয়াস, এই ডিম্বকের নিউক্লিয়াসটা প্রথমে দুবার মিউসিস প্রক্রিয়া ভাঙে। সেই নিউক্লিয়াস যেটা হলো, সেই নিউক্লিয়াসটা আবার পরপর তিনবার বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াস তৈরি করে, যার দুটি নিউক্লিয়াস মাঝখানে থাকে, আর উপরের দিকে 3টে চলে যায়। উপরের দিকে 3টি চলে যাবে এবং আর নিচের দিকে 3টি থাকে। তার মধ্যে একটা বড় আকৃতির হয়। বড় আকৃতি যে নিউক্লিয়াসটা, ওটাকে বলে ডিম্বাণু। তার মানে এটা হচ্ছে আর ভ্রূণস্থলী। এই ভ্রূণস্থলীর মধ্যে ডিম্বক থাকে। সেই ডিম্বকটা ভেঙে গিয়ে তোমার 8টা নিউক্লিয়াস তৈরি হলো। 8টার মধ্যে একটি ডিম্বাণু হবে, আর বাকিগুলো সহকারী কোষ বলে ওগুলোকে। তো এর মধ্যে দুটো মাঝখানে যে দুটো থাকে, ওই দুটো একসঙ্গে ডিপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত হয়। এটাকে ডেফিনেটিভ নিউক্লিয়াস বলে। ডেফিনেটিভ নিউক্লিয়াস বলা হয়। আর উপরের দিকে 3টি আর নিচের দিকে 3টি থাকে, তার মধ্যে বড় আকৃতিটাকে ডিম্বাণু বলা হয়। এবার এই যে গর্ভদণ্ডের ভিতর দিয়ে
যে নালিকা নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াসটা নেমে আসছিল, এটা নেমে আসার সময় যখন নিচের দিকে ক্রমশ নেমে আসা শেষ পর্যায়ে আসার আগে এই নালিকা নিউক্লিয়াসটি অবলুপ্ত হয়ে যায়, আর নালিকা নিউক্লিয়াসটা অবলুপ্ত হয়ে যায়, আর মাঝপথে যে জনন নিউক্লিয়াসটা থাকে, এটা মনে করো জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াসটা ভেঙে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। এগুলাকে বলে পুং জনন কোষ বা শুক্রাণু। পুং জনন কোষ বা শুক্রাণু, এই দুটি শুক্রাণু কি করছে, এটা নিচের দিকে নেমে আসে। এবার এই নিচের দিকে দিয়ে এবারে ভ্রূণস্থলীকে বিদীর্ণ করে তোমার গিয়ে এই ভ্রূণস্থলীর মধ্যে ঢুকে পড়লে একটি শুক্রাণু একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। এখানে যে ডিম্বাণুটা ছিল, ডিম্বাণু প্লাস একটি পুং জনন কোষের যে শুক্রাণু, সেই শুক্রাণু মিলিত হয়ে এটা তোমার গিয়ে ভ্রূণ তৈরি করে বা জাইগোট তৈরি করে। জাইগোট তৈরি হয়। আর আরেকটা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস দুটো হয়েছিল, তো জনন নিউক্লিয়াস ভেঙে দুটো শুক্রাণু তৈরি হয়েছিল। আরেকটা নিউক্লিয়াস এই ডেফিনিটিভ নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে যায়। ডেফিনিটিভ নিউক্লিয়াস তো এমনি 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত ছিলই, তার সঙ্গে আরেকটা শুক্রাণু যুক্ত হওয়ার জন্য এটা 3n ক্রোমোজোম বিশিষ্ট ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি হয়। ষষ্ঠ নিউক্লিয়াস এই ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি হলো। এখানে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দুবার নিষেক ঘটলো। একবার একটি শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করেছে, করে জাইগোট তৈরি করেছে। আরেকটা শুক্রাণু আর একটা ডেফিনিটিভ নিউক্লিয়াসকে নিষিক্ত সঙ্গে যুক্ত হয়েছে, মানে আরেকবার নিষেক। সেই জন্য এটাকে সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলা হয়। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটাকে দ্বিনিষেক বলে, কারণ এখানে নিষেক প্রক্রিয়াটা দুবার ঘটে। ঘটনাটা তাহলে কী হলো, যখনই পরাগধানী থেকে পরাগরেণু এসে গর্ভমুণ্ডে পড়ল, গর্ভমুণ্ডে পড়ার আগেই ওখানে পরাগরেণুর যে নিউক্লিয়াসটা ওটা ভেঙে দুটো নিউক্লিয়াস হয়। একটা নালিকা নিউক্লিয়াস বড় আকৃতির, জনন নিউক্লিয়াসটা ছোট আকৃতির। ওটা গর্ভমুণ্ডে পড়ার পরে ওটা একটা নালিকা তৈরি হয়ে নিচের দিকে গর্ভদণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে যায়। গর্ভদণ্ডের মধ্যে এগিয়ে যাওয়ার পথে কিছুটা এগিয়ে যাওয়ার পরে নালিকার নিউক্লিয়াসটা অবলুপ্ত হয়ে যায়, আর জনন নিউক্লিয়াসটা ভেঙে দুটি শুক্রাণু উৎপন্ন হয়। জনন নিউক্লিয়াসটা ভেঙে দুটি শুক্রাণু বা পুং জনন কোষ তৈরি হয়। এবার ডিম্বাশয়ের ভিতরে ভ্রূণস্থলী আছে। ভ্রূণস্থলীর মধ্যে রয়েছে ডিম্বক। ভ্রূণস্থলীর মধ্যে ডিম্বক রয়েছে। ওই ডিম্বকটা প্রথমে মেয়োসিস প্রক্রিয়ায় ভেঙে ডিম্বকের নিউক্লিয়াসটা প্রথমে মিওসিস প্রক্রিয়ায় ভেঙে তোমার পরপর দুবার ভাঙবে। 8টি জনন পুং তোমার গিয়ে গ্যামেট তৈরি করে। এই 8টি গ্যামেটের মধ্যে 3টি গ্যামেট নষ্ট হয়ে গিয়ে একটি ঠিক থাকে, এটাকে বলে ডিম্বাণু। ডিম্বাণু একটি নিউক্লিয়াস, ডিম্বকের নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হলো মিওসিস প্রক্রিয়ায়, বিভাজিত হয়ে তোমার 4টি স্ত্রী গ্যামেট তৈরি হলো। সেই 4টি স্ত্রী গ্যামেটের n সংখ্যক ক্রোমোজোম যুক্ত আর 4টি নিউক্লিয়াস পরিণত হচ্ছে। সেই 4টি নিউক্লিয়াসের মধ্যে 3টি নষ্ট হয়ে যায়, যে একটি পড়ে থাকে সেইটা আবার পরপর 3বার ভেঙে যায়। 3বার ভেঙে গিয়ে আবার পরপর 3বার ভাঙে। এটা 8টি কোষ তৈরি হয়ে যায়। এর মধ্যে একটি বড় আকৃতির থাকে, সেটাকে ডিম্বাণু বলা হয়। সেটা একটাই ডিম্বাণু তৈরি হয়। ডিম্বক থেকে শেষ পর্যন্ত একটাই ডিম্বাণু পাওয়া যায়, ডিম্বাণু। আর এগুলোকে সহকারী কোষ বলে। এই সহকারী কোষগুলো দুটো মাঝখানে থাকে, ভ্রূণস্থলীর মাঝখানে থাকে, আর 3টি উপরের দিকে উঠে যায়। আর ডিম্বাণুর কাছে আরও 2টি সহকারী কোষ থাকে।
যেটা ভ্রূণস্থলীর মাঝখানে যে দুটো সহকারী নিউক্লিয়াস থেকে যায়, ওই দুটো মিলিত হয়ে ডেফিনিটিভ নিউক্লিয়াস তৈরি করে। আর এবার যখন ওই পুং দুটো যে শুক্রাণু তৈরি হয়েছিল, সেটা যখন এই ভ্রূণস্থলীর মধ্যে দিয়ে এখানে ভিতরে চলে আসবে, তখন একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে, করে জাইগোট তৈরি করবে। আর আরেকটা শুক্রাণু এই ডেফিনিটিভ নিউক্লিয়াসকে নিষিক্ত করে ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি করে। এখানে এই নিষেক প্রক্রিয়াটা দুবার হচ্ছে, এই জন্য সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বি-নিষেক বলা হয়। এখানে আরেকটা কথা বলি, আমরা যখন পরাগযোগ বলছিলাম, পরাগযোগ দু রকমের ছিল, একটা স্বপরাগযোগ, একটা ইতর পরাগযোগ। স্বপরাগযোগটা কি? যখন একই ফুলের পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু, একই ফুলের পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে এসে পড়ে, তো সেটা হচ্ছে স্বপরাগযোগ। আর যখন কোনো একটি ফুলের পরাগধানীর পরাগরেণু কোনো বাহক দ্বারা অন্য কোনো ফুলের বা একই প্রজাতির অন্য কোনো ফুলের পরাগধানীতে গিয়ে পড়ে, গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, সেটা বলে ইতর পরাগযোগ। একই ফুলের পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু গর্ভমুণ্ডে মিলিত হলে সেটা স্বপরাগযোগ। আর যদি কোনো ফুলের পরাগধানীর পরাগরেণু ওই ফুলটি ছাড়া ওই উদ্ভিদেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে অথবা একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তখন সেটা ইতর পরাগযোগ। এই ইতর পরাগযোগের জন্য বাহক দরকার হয়, স্বপরাগযোগের ক্ষেত্রে বাহক দরকার হয় না। স্বপরাগযোগে এমনি পরাগধানী পরাগরেণুগুলো বিদীর্ণ হয়ে তোমার গিয়ে গর্ভমুণ্ডের মধ্যে গিয়ে পড়ে যায়, কারণ পরাগধানীগুলো গর্ভমুণ্ডের ঠিক একটু উপরের দিক করে থাকে। এবার এই যে পরাগযোগ, যে ইতর পরাগযোগ যেটা বলা হচ্ছে, এটা বিভিন্নভাবে হয়ে থাকে। বায়ু দ্বারা হয়, যেমন ধান, গম এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এদের পরাগযোগটা বায়ুর মাধ্যমে হয়। বায়ু প্রবাহের মধ্য দিয়ে ওদের পরাগযোগ। কীভাবে যখন ধানের ফুল আসে, তখন তো গাছগুলো দোলে, তো দোললে পরে একটা গাছের ওই শীষ আর একটা গাছের শীষের কাছে গিয়ে চলে যায়, ওতে ওই বায়ু প্রবাহের দ্বারা ওই পরাগযোগটা হয়ে যায়। আর ছোট ছোট যে সমস্ত ফুলগুলো আছে, সেখানে কীটপতঙ্গ দ্বারা, ছোট ছোট কীটপতঙ্গ দ্বারা পরাগযোগ হয়ে থাকে। আর যেগুলো বড় ফুল, যেমন শিমুল, পলাশ, এগুলোর ক্ষেত্রে ওরা পক্ষী পরাগী, ওরা পাখির সাহায্যে পরাগযোগ সম্পন্ন হয়ে থাকে। আবার জল পরাগীয় কিছু আছে, যেমন কিছু শ্যাওলা জাতীয় উদ্ভিদ আছে, ওদের পরাগযোগ জল পরাগী, যেমন হাইড্রোফিলি নামক উদ্ভিদের ক্ষেত্রে, মানে শ্যাওলাদের ক্ষেত্রে, জলজ মস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ওটা হবে। ওদের জলের মাধ্যমে পরাগযোগটা সম্পন্ন হয়ে থাকে।